করোনার কারণে সীমিত পরিসরে হবে এবারের হজ। অংশ নেবেন শুধু সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিক। যেতে পারছেন না বাংলাদেশ থেকে নিবন্ধিতরা, জানালো হাব। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ১,৫০০, একদিনে শনাক্ত প্রায় ৩,৫০০। রেড জোনের আওতায় আরও ৫ জেলার বিভিন্ন এলাকা থাকবে সাধারণ ছুটি। কিট সংকটে নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্ধ করোনা পরীক্ষা। চরম দুর্ভোগ, সিন্ডিকেটকে দায়ী করলেন সরকার দলীয় এমপি। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা পর্যন্তই। সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়, বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং নানা জটিলতায় রেড জোন হিসেবে চিহ্নিত চট্টগ্রামের ৯টি ওয়ার্ড লকডাউন হচ্ছে না। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপের তাগিদ চিকিৎসক ও সুশীল সমাজের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুধু সে দেশে অবস্থানরত বিভিন্ন নাগরিক এতে অংশ নিতে পারবেন। এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে নিবন্ধিতদের কেউ এবার হজে যেতে পারছেন না। তবে ২০২১ সালে তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন হাব সভাপতি। অনেক জল্পনা কল্পনার পরে আসলো এই সিদ্ধান্ত। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ মারা গেছেন ৩৮ জন। ১৫,৫০০ নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৪৮০ জন। ব্যাপক হারে সংক্রমিত হওয়ার তথ্যের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন ৪০.৩৮%। বয়স্কদের জন্য মৃত্যু ঝুঁকি বেশি বলেও ফের সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতায় লাগামহীন আগ্রাসনে ভুগছে মানুষ। বৈশ্বিক এই অসুখের ঊর্ধ্বমুখী তাণ্ডবে সর্বত্রই যেন মৃত্যু ভয়, আর অজানা শঙ্কা এখন ছায়াসঙ্গী বাংলাদেশের। দেশে করোনা সংক্রান্ত সবশেষ তথ্যের বুলেটিনেও উঠে আসে, ক্রমাগতই পরিস্থিতির অবনতি ঘটছে। সংক্রমণের ঊর্ধ্বগতির ধারায় লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, তবে চেষ্টা চলছে টেস্ট সক্ষমতা বাড়ানোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারটি কার্যক্রম পুনরায় শুরু হবে এবং তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে ৬৩টি। নতুন করে ৩,৪৮০ জনের দেহে কোভিড অস্তিত্ব মিলেছে দাবি করে বুলেটিনে জানানো হয়, সংক্রমিতের হার এখন ২২.৩৭%। ২৪ ঘন্টা মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ১,৫০২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে সর্বোচ্চ ১৬ জন ছিলেন ৫১ থেকে ৬০ বছর বয়সী। বিভাগ বিভাজনেও ঢাকায় রয়েছে সর্বোচ্চ ঝুঁকিতে। ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ প্রত্যেক বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন। মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধের পাশাপাশি বাড়ির বয়োবৃদ্ধদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর হার পর্যালোচনায় দেখা যায় যে ৬০ ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। শুরুতে আমরা সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের কোভিড-১৯ সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে যাব। গত ২৪ ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৫৫৫ জনের, যাতে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৩,৪৮০ জন, আর গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫০২ জন। গত ৭ দিনে ২ দিন বাদে বাকি ৫ দিনে কিন্তু ৩,৫০০-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং একদিন ৪,০০০-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এই যাবৎকালের বাংলাদেশের যে আক্রান্ত শনাক্তের যে চিত্র, সেদিকে একটু নজর দিতে চাই। ৮ জুন এসে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছিল ৬৮,৫০৪ জন। ৮ জুন থেকে আজকে যে ২২ জুন, এই সময়ের মধ্যে নতুন করে আরো ৪৭,২৮২ জন যোগ হয়ে মোট আক্রান্ত শনাক্ত বাংলাদেশে এখন দাঁড়িয়েছে ১,১৫,৭৮৬ জন। বিভিন্ন সূচকে বাংলাদেশের একটু বৈশ্বিক অবস্থান, সেদিকে একটু নজর দিতে চাই। বাংলাদেশ মোট আক্রান্ত শনাক্তের তালিকায় বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে, মোট মৃত্যুর দিক থেকে রয়েছে ৩০তম অবস্থানে, আর সুস্থ হওয়ার দিক থেকে রয়েছে ১৯তম অবস্থানে। আর মোট পরীক্ষার তালিকা
বিশ্বের মধ্যে রয়েছে 32তম অবস্থানে, কিন্তু জনসংখ্যা অনুপাতে যদি পরীক্ষার নিরিখে বাংলাদেশের অবস্থান 147তম প্রতি 10 লাখ মানুষের মধ্যে। বিপরীতে বাংলাদেশে মোট পরীক্ষা হচ্ছে 3831 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বরাবরের মতন আজকেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বেশি বেশি হাত ধোয়া এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সম্ভব কোভিড-19 সংক্রমণের যে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে সেগুলোকে রুখে দেওয়া। শনাক্তের 100তম দিন পেরিয়ে যখন সংক্রমণের চূড়া খুঁজছে বাংলাদেশ, ঠিক তখনই সমন্বয়হীনতার নতুন চিত্র। সারা সংক্রমণ বিবেচনায় এ পর্যন্ত 15 জেলার বিভিন্ন অঞ্চল রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে নেই করোনা সংক্রমণের কেন্দ্র ঢাকা। এদিকে সময় সংবাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লকডাউন বা রেড জোনে সাধারণ ছুটি নয়, বরং বিশেষ এলাকায় গুরুত্ব দেওয়া হবে ট্রেসিং আর টেস্টিংয়ে। জোন ভিত্তিক বিভাজন আর লকডাউন নিয়ে জলগোলা হয়েছে অনেক। গত সপ্তাহে জোন ভিত্তিক এলাকার নাম দিলেও পরে তা ফিরিয়ে নেয় অধিদপ্তর। এবার মানিকগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম সহ 15 জেলার নির্দিষ্ট এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অথচ সে লাল তালিকায় ঠাঁই হয়নি দেশের সংক্রমণের শীর্ষে থাকা ঢাকা। এমন অবৈজ্ঞানিক সিদ্ধান্তে বিস্মিত বিশেষজ্ঞরা। এটা আসলে আমাকে যদি বলেন যে আপনি বিজ্ঞান সম্পর্কে যা বুঝেন এটা দিয়ে এক্সপ্লেইন করেন, আমি কিন্তু এক্সপ্লেইন করতে পারবো না। এটা কোনো ভিত্তি হতে পারে না। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশের আগে সময় সংবাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এমন অবস্থায় লকডাউন ধারণা থেকে সরে আসছে বাংলাদেশ। তার কথা মতো নতুন পরিকল্পনায় রেড জোনে সবকিছু খোলা থাকবে, তবে তা স্বাস্থ্যবিধি মেনে। সেক্ষেত্রে লাল চিহ্নিত সেসব এলাকায় টেস্টিং, ট্রেসিং আর আইসোলেশন সহ নিশ্চিত করা হবে সুচিকিৎসা। এখন লকডাউন নাই, জোনিং সিস্টেম হবে। আমরা চাই যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক জীবনযাত্রা যতটা সম্ভব রক্ষা করে তাহলে এটাকে বাস্তবায়ন করা। দফায় দফায় সিদ্ধান্ত বদল আর সমন্বয়হীনতা দেশের করোনা পরিস্থিতিকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটা সম্ভবত একটা সমন্বয়ের অভাব এবং নেতৃত্বের একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা শুধু শঙ্কিত হচ্ছি যে সমন্বয়হীনতা দেখে। সকালে একরকম, বিকেলে একরকম, সন্ধ্যায় একরকম, রাতে একরকম। এই সিদ্ধান্তগুলো আমাদেরকে চূড়ান্ত খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের বিষয়েও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কিট সংকটে নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্ধ নমুনা সংগ্রহ, করোনা শনাক্তের পরীক্ষা। অনেক জেলায় চলছে ধীর গতিতে। এতে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। সিন্ডিকেটের কারণেই কিটের সংকট তৈরি হয়েছে বলে দাবি খোদ সরকার দলীয় এমপি ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরীর। দেশের স্বাস্থ্য বিভাগ সিন্ডিকেটের কাছে জিম্মি বলেও সময় সংবাদকে জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত করোনা টেস্টের সক্ষমতা বাড়িয়ে চলছে সরকার। ইতোমধ্যে সারা দেশে চালু করা হয়েছে 62টি পরীক্ষাগার। তবে কিটের অভাবে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর পিসিআর ল্যাবের করোনা পরীক্ষা কার্যক্রম। একই কারণে 5 দিন ধরে নারায়ণগঞ্জে বন্ধ আছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। এতে ভোগান্তির শেষ নেই চিকিৎসা প্রত্যাশীদের। কিট সংকটের কারণে আমরা ঠিকমতো পরীক্ষা করতে পারতেছি না। পরীক্ষা না করলে তো আমাদের রোগটা সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো না। শ্বাসকষ্ট নিয়ে আসতেছে, কিন্তু টেস্ট করানো যাচ্ছে না, নাকি কিট নেই, বলছে কয়েকদিন পরে করাবে। চাহিদা অনুযায়ী কিট না পাওয়ায় চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার পিসিআর ল্যাবের কার্যক্রমেও ধীর গতি। এই অবস্থার জন্য কিট আমদানি কম হওয়া সহ নানা অজুহাত দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সিন্ডিকেটের কারণেই কিটের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে দাবি করেন সরকারি দলের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী। এখানে একটা বিরাট সিন্ডিকেট তাদেরকে বলেছিল 1 লক্ষ কিট দেওয়ার জন্য। তারা এনে বাংলাদেশে এনে রেখে দিয়েছেন এবং আরও একজনের ভদ্রলোকের নাম বলেছেন, তারাও 1 লক্ষ এনেছে। আরও 2-3 জনের কথা বলছেন, তারা 1 লাখ করে আনছেন, কিন্তু তাদের কিটগুলো সরবরাহ করতে দেওয়া হচ্ছে না সিন্ডিকেটের কারণে। এটার অন্যতম নেতৃত্বে আছেন মিঠু, উনি ওইখান থেকেই মাফিয়া ডনের মতো এখানে চালাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিন্ডিকেট রুখতে সরকারের হস্তক্ষেপ চাইলেন এই সংসদ সদস্য। তো আমি মনে করি প্রধানমন্ত্রী ক্যাসিনোকে যেভাবে 3 দিনে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন, আমার মনে হয় এই সিন্ডিকেট বা ভাঙলে অনেক গরিব লোক
তাদের স্বাস্থ্যসেবাটা পেত। দেশের ৬২টি পরীক্ষাগারে প্রতিদিন গড়ে প্রায় ১৫,০০০ নমুনা পরীক্ষা করা হচ্ছে। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ করোনা মোকাবেলা, পরিস্থিতি সামাল দিতে জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ পর্যবেক্ষকদের। স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা করা পর্যন্তই। দুর্নীতি দমন কমিশন দফায় দফায় সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। সংকটকালে সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় ৯/৬ বন্ধেও উল্লেখযোগ্য পদক্ষেপ নেই বলে জানালেন বিশেষজ্ঞরা। তবে দুদকের সুপারিশ বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলকে দায়ী করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে দুদক ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় দপ্তরগুলো উদ্যোগী না হলে দুদকের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। ফরিদপুর মেডিকেলে পর্দা কেনায় দুর্নীতির পর একে একে দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর যন্ত্রপাতি কেনাকাটা ও অর্থ আত্মসাতের গড়মিলে চক্ষু চড়ক হতে বাধ্য যে কারো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত অর্ধশত হাসপাতাল পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীকে আসামি করে ১১টি মামলা করে দুদক। দুর্নীতি বন্ধে গত ২-৩ বছরে কয়েক দফা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার পর শেষ পর্যন্ত গত ১৪ই ডিসেম্বর স্বাস্থ্য খাতের বেহাল দশা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সুপারিশ পাঠায় তারা, কিন্তু দুর্নীতির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মামলা করে তো আর দুর্নীতি সবসময় বন্ধ করা সম্ভব না। মামলা করে আপনি হয়তো কিছু ডেমনস্ট্রেশন ইফেক্ট দেখাতে পারেন। যে সকল সুপারিশ আমরা করি সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তো আমাদের না। যদি তারা মনে করে যে হ্যাঁ এগুলো সিস্টেম চেঞ্জ করা দরকার, দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। আগের দুর্নীতির বিচার না হতেই বর্তমান সংকটময় পরিস্থিতিতে ৪ জুন করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় ২ থেকে ৪ গুণ বেশি দাম নির্ধারণ ও নিম্নমানের সামগ্রী কেনার তথ্য সামনে আসে। স্বাস্থ্য খাতের যে ম্যানেজমেন্টটা সেইটা হচ্ছে দুর্নীতি করা, এবং সেখানে স্বচ্ছ লোকজন, ওয়েল ট্রেন লোক এখানে নাই। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টটাকে যদি নতুন ভাবে এটাকে বন্দোবস্ত না করে, সংস্কার না করে, এটা বন্ধ হবে না। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন একটা পর্যায়ে কিছু সুপারিশ করেছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা যদি যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো তাহলে প্রতিরোধ যেরকম সম্ভব হতো। অনিয়ম দুর্নীতি করেন তাদেরকে যদি তাদের বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হতো যথাসময়ে, তাহলে অনেকখানি প্রতিরোধ সম্ভব হতো। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে, তবে তা বাস্তবায়নে গতিরোধকের কাজ করছে প্রশাসনিক রদবদল। দুদকের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী কাজ হচ্ছে। যখন একটু রদবদল হয় তখন একটু চেইন অফ সিস্টেমে কিছুটা হলেও তো একটু নাড়া পড়ে। পাশাপাশি ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ কার্যকরী করতে স্বাস্থ্য খাতের পূর্বের দুর্নীতির রেকর্ড বিবেচনা ও দুদকের সুপারিশ আমলে নিয়ে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও নানা জটিলতায় রেড জোন হিসেবে চিহ্নিত ৯টি ওয়ার্ড আপাতত লকডাউন করছে না স্বাস্থ্য বিভাগ। কাট্টলি ওয়ার্ডের ২১ দিনের লকডাউন সময়সীমা শেষ হওয়ার পরেই সে অভিজ্ঞতা থেকে বাকি ওয়ার্ডগুলোর ব্যবস্থা নেওয়া হবে। তবে হটস্পটে পরিণত এই নগরীর সংক্রমণ নিয়ন্ত্রণে এখন কঠোর লকডাউনের তাগিদ চিকিৎসক সহ সুশীল সমাজের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 10টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মাঝে শুধুমাত্র 10 নম্বর কাট্টলি ওয়ার্ডকেই লকডাউন করা হয়েছে, আর বাকি 9টি ওয়ার্ডের কার্যক্রম চলছে ঠিক আগের মতোই, কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই। নগরীর রেড জোন হিসেবে চিহ্নিত 16 নম্বর লালখান বাজার এবং 20 নম্বর জামাল খান ওয়ার্ডের চিত্র। কোন রকম সামাজিক দূরত্ব না মেনে এখানে চলছে প্রাত্যহিক জীবনের কাজ। রেড জোন ঘোষণার পরও প্রশাসন লকডাউন না করায় এখানকার জনজীবন অনেকটাই স্বাভাবিক। লকডাউন হওয়া ওয়ার্ডের অভিজ্ঞতা নিতে 9টি ওয়ার্ড নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না স্বাস্থ্য বিভাগ। 14 দিন পর পর এই জোনগুলো সমন্বয় হবে আবার, এবং এই মুহূর্তে আমরা উত্তর কাট্টলি দিয়ে কাজ করছি। পরবর্তীতে সরকার যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা মেনে আমরা এই লকডাউন ঘোষণা করব। সংক্রমণের হাত তুলনামূলক বেশি হওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত 10টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে কোতোয়ালি থানা এলাকার, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না আসায় কোনো ব্যবস্থা নিতে পারছে না পুলিশ প্রশাসন। স্বাস্থ্য বিভাগ বা অথরিটির কাছ থেকে আমরা যখনই নির্দেশনা পাবো লকডাউনের, আমরা বিশেষ করে পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। নগরীতে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে এখন আর জায়গা হচ্ছে না, এমনকি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অন্যান্য রোগীরাও। এই অবস্থায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধুমাত্র রেড জোন নয়, পুরো নগরীতে কঠোর লকডাউনের কথা বলছেন চিকিৎসক সহ সকলেই। লক্ষণ উপসর্গ দেখা যায় 5 থেকে 6 দিন, আবার কেউ 14 দিন। এই যে 5 থেকে 6 দিনের আগে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই সিম্পল লকডাউন দিয়ে এইটা আর সামাল দেওয়ার মতো অবস্থায় নাই। সুনির্দিষ্টভাবে যে সমস্ত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে লকডাউন বললে হবে না, একেবারেই কারফিউ দেওয়াই উচিত বলে আমরা মনে করি। এখন থেকে লকডাউনকৃত এলাকাগুলো 21 দিনের বিধিনিষেধের আওতায় থাকবে। সেই অনুযায়ী এলাকাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে রেড জোন হিসেবে চিহ্নিত 37, 38 ও 39 নম্বর ওয়ার্ড ইপিজেডের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকা হয় জটিলতারও ব্যাপক রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন স্থানে এলাকাভিত্তিক লকডাউন চলছে, তবে মাদারীপুর ও নারায়ণগঞ্জে লকডাউন বাস্তবায়নে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। বিস্তারিত রিপোর্টে। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন দেয়া হলেও বাস্তবায়নে নেই তেমন কার্যকর কোনো পদক্ষেপ। স্বাস্থ্য বিভাগের নির্দেশনার সঙ্গে তাল মেলাতে কোথাও কোথাও দেখা গেছে প্রশাসনের সমন্বয়হীনতা। চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার 5 ও 7 নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। মাইকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও প্রশাসনের নির্দেশনা মানতে সতর্ক করা হচ্ছে। এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 8 জুলাই পর্যন্ত। মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় চলছে লকডাউন। সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ ও যান চলাচল। করোনার হটস্পট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভার বেশ কিছু এলাকায় রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। লকডাউন বাস্তবায়নের নির্দেশনা পেলে কার্যকর করা হবে বলে জানান জেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগ যদি আবার আমাদের কাছে দেয় আমরা রেডি, এখানে জেলা প্রশাসন, পুলিশ, আমাদের জেলা কমিটি রেডি। ওইটার নির্দেশন অনুযায়ী স্বাস্থ্য বিভাগের নির্দেশন আমরা করবো পর্যায়ক্রমে। তবে আমরা এখন ব্যাপক আটকাবো না, এটা নিশ্চিত। মাদারীপুরের 4টি পৌরসভার 22টি ওয়ার্ড এবং 4 উপজেলার 20টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। স্থানীয়ভাবে মাইকিং করা হলেও এখনও প্রজ্ঞাপন জারি না হওয়ায় আজ লকডাউন হচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশনের 12 ও 24 নম্বর ওয়ার্ড। গতরাত 11:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন 12 ও 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। তবে পরবর্তী ঘোষণা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এর আগে সোমবার সকালে ঘোষণা করা হয় 12 ও 24 নম্বর ওয়ার্ডে মঙ্গলবার থেকে লকডাউন শুরু হবে। তবে প্রজ্ঞাপন জারি না হয় শেষ পর্যন্ত লকডাউন স্থগিত করা হয়। সোমবার পর্যন্ত বরিশাল জেলায় 1275 জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বরিশাল নগরীতে রয়েছেন 966 জন। দিনের পর দিন প্রচারণা এমনকি কঠোর আইন করেও নিশ্চিত করা যায়নি সর্বস্তরে মাস্কের ব্যবহার। অনেকে এখন এ ব্যাপারে বেশ উদাসীন। করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করেও সুরক্ষিত থাকা যায়। নয়নরণের ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। ক্রেতা বিক্রেতারাই আলাপন হার মানাবে যে কোনো স্বাভাবিক সময়কেও, অথচ বয়সে দুজনেই সিনিয়র সিটিজেন, আবার দুজনেরই অবস্থান রাজধানীর অত্যন্ত জনবহুল এলাকা কারওয়ান বাজারে। করোনাকালীন বয়সগত ঝুঁকি এখানে পরিসংখ্যানগত হিসেব ছাড়া যেন কিছুই নয়। কারওয়ান বাজারের মতো একটি জায়গায় আপনি মাস্ক ছাড়া চলে আসলেন কেন? ওইটা কথা আল্লাহ উপর আছে, আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না। আমি মাস্ক পরি না, এই সমস্যা। মাস্ক আছে ভাই, পরি না, ধুলো বলতে কাজ করছি এই জন্য। মুখের মাস্ক ঝুলছে হাতে, অনেকটা হেলে দুলে উদাসীন ভঙ্গিতে বাজারে প্রবেশ। কোথাও চলছে বিকিকিনি, চলছে খোশ গল্প। কেউ আবার কোনো প্রকার সুরক্ষা ছাড়াই শিশু সন্তানকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বালাই নেই ন্যূনতম সুরক্ষা সামগ্রীর। মাস্ক না পরলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে, এটা জানেন? জি জানি। অনেক কি করবো, কোন মাস্ক দম বন্ধ আবার করতে পারতেছি না। গোটাকাটি উঠে দেখা চেহারা আটে যাওয়ার লাগে, গাড়ে মাল কিনা লাগে, বিক্রি করার লাগে, লইতে মানে ঘুরে যাই। আমরা কি কাপড় পরে পথকান থাকতে পারবো? করোনা প্রাদুর্ভাবের এক পর্যায়ে মাস্ক ব্যবহার নিশ্চিতে জারি হয় কঠোর আইন। তবে এখনো অনেক জনগোষ্ঠী রয়ে গেছে মাস্ক ব্যবহারের বাইরে। আমরা যারা গরিব তারা আসলে বিভাগে আছি, কারণ প্রতিদিন মনে করেন খরচ হয় ডেলি 20 টাকা করে, একটা মাস্কের দাম 20 টাকা। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক মহামারীর এই সময়ে ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্কও দিতে পারে প্রয়োজনীয় সুরক্ষা। সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক, এগুলি সাধারণত স্বাস্থ্যসেবা প্রদানকারীরা পরেন। তবে সাধারণ জনগণ কিন্তু 3 লেয়ার বিশিষ্ট পপলিন কাপড়ের মাস্ক অথবা
2 লেয়ার বিশিষ্ট গেঞ্জির কাপড়ের মাস্কও ব্যবহার করতে পারে। WHO পরামর্শ মতে আমরা সবাইকে অ্যাডভাইস দিচ্ছি আপনি বাসায় তৈরি করা মাস্কও আপনি বাসায় ব্যবহার করতে পারবেন এবং বাইরেও ব্যবহার করতে পারবেন। নাগরিকদের ঘরের বাইরে মাস্ক ব্যবহার ছাড়াও নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায়ের পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে বলার অপেক্ষা রাখে না সংক্রমণ এড়াতে ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জায়গায় সচেতন থাকলে নিজের সুরক্ষার পাশাপাশি সুরক্ষিত হবে নিজ পরিবার, সমাজ তথা রাষ্ট্র। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গত কয়েক মাসের বকেয়া বেতন, সেমিস্টার ফি পরিশোধের জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের নানাভাবে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে করোনা পরিস্থিতিতে আর্থিকভাবে অসচ্ছল অনেক অভিভাবকই বেশ বেকায়দায় পড়েছেন। বিষয়টি স্বীকার করে তাদের নানা যুক্তি তুলে ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা সহনশীল হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। করোনা ভাইরাসের কারণে প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নেওয়া শুরু করেছে। অভিযোগ উঠেছে এসব শিক্ষা প্রতিষ্ঠান বকেয়া বেতন ও সেমিস্টার ফি আদায়ের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের নোটিশ দিচ্ছেন। এছাড়া সময়মতো অর্থ পরিশোধ না করলে অনলাইন ক্লাস থেকে বহিষ্কার, পরবর্তী ক্লাসে উন্নীত না করার কথা বলছে শিক্ষার্থীদের। অনেক অভিভাবকই অর্থনৈতিকভাবে অসচ্ছল অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের জন্য এটা নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আমাদের নিয়মিতভাবে প্রতি মাসের শেষে আমাদেরকে বেতন চাচ্ছে। আপনি যদি সেমিস্টার ফি না দেন, আপনি পরীক্ষা জয়েন করতে পারতেছেন না, তার মানে আপনার ড্রপ আউট। সেই মানসিক চাপটা তো আপনাকে নিতে হচ্ছে। ছাত্রদেরকে একেবারে ফোর্স করে তারা সেমিস্টার ফি চাচ্ছে। বিষয়টি স্বীকার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা বলছেন, শিক্ষকদের বেতন দেয়া ও প্রতিষ্ঠান পরিচালনার খরচ যোগাতে এমনটা করতে বাধ্য হয়েছেন তারা। পুনর্ভর্তি বা ড্রপ আউট ফি এগুলোর জন্য শুধুমাত্র বলা হয়েছে যে তোমাদের, কারণ সামনে তো যে কোনো দিন ফর্ম ফিল আপের ডেট হয়ে যাবে, তোমরা ওটা শুধু পরিশোধ করো। আর সেমিস্টার ফি তো বেসরকারি প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এমনিতে দিতে চায় না। ডিপার্টমেন্টের টিচাররাই স্টুডেন্টদের সঙ্গে করছে এবং স্টুডেন্টরা মোটামুটি যা যেমন সামর্থ্য আছে পাঠিয়ে দিচ্ছে এবং তাতে করে আমাদের মোটামুটি চলে যাচ্ছি আর কি। বর্তমান অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছুটা মানবিক হওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক। শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে বেতন ভাতা পরিশোধ সংক্রান্ত এই মুহূর্তে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। তবে শিক্ষা মন্ত্রণালয় সবসময় আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক সবার প্রতি সহানুভূতিশীল। নগরীতে শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এতে লক্ষাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। বাজারে উঠেছে রংপুরের হাড়ি ভাঙা আম। কম চাহিদা ও পরিবহন সংকটের দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। সরবরাহ স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের উদ্যোগ। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে মোকাবেলা করতে হচ্ছে বৈশ্বিক প্রাণঘাতী করোনা চ্যালেঞ্জ। মহামারীর এই দুঃসময়ে জনগণের পাশে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জনসম্পৃক্ততা এই মুহূর্তে দলটির মূল হাতিয়ার হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে বলে দাবি দলের নীতি নির্ধারকদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। জনগণের লড়াই সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা নিয়ে এক বিপর্যস্ত ক্লান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশও। এই দলটা তো বলা যায় যে যথেষ্ট অভিজ্ঞ পোড় খাওয়া। এখন আমরা একটা মহা সংকট পার হচ্ছি, এই করোনা ভাইরাস। রাজনৈতিক দল হিসাবে যেরকম জনসম্পৃক্তি থাকার কথা ছিল সেরকমটি কিন্তু দেখা যাচ্ছে না। এইরকম একটা মহামারীর মধ্যে বা অতিমারীর মধ্যে তারা ক্যাম্পেইনটা করতে পারে। এই ক্যাম্পেইনটা হতে হবে সাধারণ মানুষের জন্য। প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের মুক্তি ও অধিকার আদায়ের সংগ্রাম করে আসা আওয়ামী লীগ আগামী দিনেও জনগণকে সঙ্গে নিয়ে অদৃশ্য এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবে, এমন প্রত্যয় দলের শীর্ষ নেতাদের। যে আওয়ামী লীগ সর্বাত্মকভাবে এই করোনার কারণে যে মানুষের দুর্ভোগ এসেছে, মানুষের কষ্ট হয়েছে, এই কষ্ট লাঘবের জন্য যতটা সম্ভব সর্বাত্মক শক্তি দিয়ে আমরা এটা
মোকাবেলা করছি, মানুষকে সহযোগিতা করছি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একদিকে সরকারের ত্রাণ এবং অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ দিয়ে আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী কোভিড বিরোধী যুদ্ধে জনগণকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের আহ্বানও জানান আওয়ামী লীগ নেতারা। বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক এমনকি সামাজিক চরম সংকটে হাল ধরা দলটি যখন বর্তমানে ক্ষমতাসীন, তখন বৈশ্বিক মহামারী করোনা বিরোধী যুদ্ধেও সঠিক নেতৃত্বে বাঙালি বিজয়ের হাসি হাসবে এমন প্রত্যাশা গণমানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাজারে উঠেছে রংপুরের হাড়িভাঙা আম। তবে মহামারী করোনার কারণে চাহিদা কম ও পরিবহন সংকটে আমভরা বাগান নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। শাকির মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রতন সরকার। করোনার ব্যাপক বিস্তারের মধ্যেও বেশিরভাগ বাগানের ফলন্ত গাছগুলোর ডালপালা নুয়ে পড়েছে। বলতে গেলে বিপর্যস্ত সময়ে অনেকটা অযত্ন অবহেলার মধ্যেও ভালো ফলন হয়েছে এবার। কৃষি কর্মকর্তা বলছেন, হাড়িভাঙা আম শুধু স্বাদেই নয়, রাসায়নিক বিষমুক্ত রাখা এর বৈশিষ্ট্য। হাড়িভাঙাটা গতবারের চেয়ে এবারে মানে ডবল ফলন বলা যায়। আমটা যে ঢাকা যে যাবে, যে সেলটা হওয়ার কথা, ওই সেলটা আসে না। বাইরে যাইতে পারতেছে না, আমরা ওই দরদাম পাইতেছি নি। হাড়িভাঙা আমের অন্যতম বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না, যেটা দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই। কিন্তু যানবাহন, ব্যবসায়ীদের আবাসন, সর্বোপরি সারা দেশে চাহিদা কমে যাওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। গতবারের যে আম ছিল, এবারে তুলনামূলক বেশি আম আছে, কিন্তু বাজারে চলতেছে না। আমের তো দাম নয়, আর আম তো বাইরে যাইতে পারতেছে না আগের বারের মতো। তো সেক্ষেত্রে সরকার যদি একটু দেখতো তাহলে না লাভবান হতে পারতাম। আগে এরকম সময় ছিল 2600-2500 টাকা, আমরা এখন পাইতেছি 1800-1700 টাকা। বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক পার্টি আসছিল, এবারে তারা আসতে পারতেছে না। তবে দুশ্চিন্তা তাড়াতে সরকারের কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণন, পরিবহন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 4টি আমের হাটকে কেন্দ্র করে এসব সেবা পাওয়া যাবে বলে জানালেন জেলা প্রশাসক। এবং এই হাটের দিন যারা যেন সিকিউরিটি পায়, সেটা আমাদের পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা হয়েছে। প্রতি হাটে কবে কবে বিআরটিসির ট্রাক পরিবহনে সহযোগিতা করতে পারবে, সেটা আমাদের ডিডি কৃষি বিপণন তিনি সমন্বয় করছেন। এটা সংশ্লিষ্ট ইউনো বা ওসি সাহেবের মাধ্যমে অথবা সরাসরি কৃষি অফিসারের মাধ্যমেও তারা এই বিপণনের সহযোগিতা পাবে। জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার 1750 হেক্টর বাগানে এবার 30,000 মেট্রিক টন সুস্বাদু হাড়িভাঙা আম উৎপাদন হয়েছে, যা থেকে প্রায় 150 কোটি টাকার ব্যবসা আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে হবিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 1,30 মিটার অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এগুলো বিক্রির দায়ে 3 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে সুন্দরপুর ট্রেডার্স ও শিপ্রা ট্রেডার্স থেকে 10 বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধ জাল বিক্রির অভিযোগে সুন্দরপুর ট্রেডার্সের মালিক বিজয় দাস, কর্মচারী নৃপেন্দ্র দাস এবং শিপ্রা ট্রেডার্সের মালিক উপনন্দ দাস প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়। পরে জেলা প্রশাসনের নিমতলা মাঠে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলার বেদিতে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 7 জন শিক্ষক অংশ নেন। এ সময় ডিজিটাল আইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজম মনিরা ও কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করার প্রতিবাদ ও নিন্দা জানান তারা। এছাড়া গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়। উজানের ঢলে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার সহ উত্তরাঞ্চলের 14টি নদ নদীর পানি বেড়েছে। পানি ঢুকে পড়েছে গাইবান্ধা সদরের বেশ কিছু এলাকায়। এতে বন্যার আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ। গাইবান্ধায় গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র, তিস্তা, করত ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ভেসে গেছে সুন্দরগঞ্জের কাপাসী ও শ্রীপুরের বিভিন্ন এলাকার নদীপাড়ের ফসলি জমি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার সহ 14টি নদ নদীর পানি বেড়েছে। এতে চর ও দ্বীপাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তবে ধরলা নদীর ফেরিঘাট পয়েন্টের পানি নতুন করে বাড়েনি, কমেছে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানিও। দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর উদ্যোগে নিম্নবিত্ত গর্ভবতী নারীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এ সময় 3 শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বিনামূল্যের স্বাস্থ্য শিবির। এতে জেলার 3 শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া শরীয়তপুরে সরকারি কলেজ মাঠে 2 শতাধিক গর্ভবতী নারীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করে সেনাবাহিনী। ভালো আছেন মাশরাফি বিন মর্তজা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই তিনি কথা জানিয়েছেন। সামান্য শ্বাসকষ্ট থাকায় নিয়মিত পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। পরে গতকাল সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে এক্স-রে ও রক্ত পরীক্ষা করান তিনি। করোনায় আক্রান্ত মাশরাফি এ নিয়ে একটা অজানা আতঙ্ক গ্রাস করে প্রতিনিয়ত। ভয়ে গা শিউরে উঠে অপয়া কোনো কিছুর শঙ্কায়। মনের অজান্তেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চলে যায় লক্ষ কোটি ভক্তের, দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরুক টাইগার ক্রিকেটের বরপুত্র। হাঁটুর 7টি সার্জারিও ম্যাশকে দমাতে পারেনি 22 গজ থেকে। বজ্রকঠিন মনোবলে সকল প্রতিবন্ধকতা ঠেলে তিনি ফিরেছেন ভোরের সূর্য হয়ে। তবে আলোকোজ্জ্বল ঝলমলে আকাশে হঠাৎই মেঘের আনাগোনা। ভালো নেই প্রিয় কাপ্তান, এমন গুঞ্জন ঢেকে দিতে চায় সোনালি রোদ্দুর। অ্যাজমা থাকায় মাশরাফির দমযন্ত্র কেমন কাজ করছে মূলত এটা জানার জন্যই হাসপাতাল ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে চলছে তার চিকিৎসা। তিনি আশ্বস্ত করেছেন ভালো আছেন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক, তাই একটি এক্স-রেই আপাতত যথেষ্ট। এখন তো ভালো আছে, ওষুধ খাচ্ছে, মোটামুটি এখন পর্যন্ত সুস্থ, যত সিরিয়াস হয় নাই। যদি প্রয়োজন পড়ে ভর্তি করবো না, আপাতত ওষুধ দিচ্ছে, এগুলো থাকবে। তা হোক, অ্যাজমাটা কন্ট্রোল আছে, কোনো জটিলতা তেমন নাই, ভালো আছে। ওষুধ খাচ্ছে কিন্তু সিরিয়াস না। দেখি কিছু পরীক্ষা দেখে করতে বলছি, বিকেলে এক্সরে করতে বলছি, দেখি ওইটা যেখানে আমি বলছি আপনার যেখানে কাছে ওখানেই কাটে, এমন আহামনি কিছু না, সিম্পল টেস্ট। সাধারণত নর্মাল যেগুলো আমরা দিই অ্যাজমা রোগী ঘরে বসে থেকে ওগুলোই খাচ্ছে আর কি। সামান্য একটু কাশি আছে, তেমন সিরিয়াস কিছু এই মুহূর্তে নাই, ভালো আছে। কোভিড নামের ক্ষুদ্র অণুজীব ম্যাশের দেহে বাসা বেঁধে খুব একটা সুবিধা করতে পারেনি, বরং শুরুর দিনের চেয়ে এখন আরো ভালো অনুভব করছেন তিনি। ডক্টরদের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট থাকে, যেমন 3 দিনের মাথায় বুকের এক্সরেটা করাইতে হয়। ফলো চেক আপের জন্য আর কি ওনাকে নেওয়া হয়েছিল, শুধুমাত্র কিছু এক্সরে এবং ব্লাড টেস্ট করানোর জন্য, যে আলহামদুলিল্লাহ ভালো আসছে, কোনো সমস্যা হয়নি। তো এমনি কোনো সমস্যা এখনো দেখা দেয়নি। সে একেবারে স্টেবল আছে, জ্বর ছিল, জ্বরটা কমেছে। 101-এ থাকা জ্বর নেমে গেছে 99-এ। করোনা তার গতিরোধ করবে এই চিন্তাটাই তাই আপাতত থাক সীমানার ওপারে। এস-এম ইকবাল, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে সীমিত পরিসরে হবে এবারের হজ। অংশ নেবেন শুধু সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা। যেতে পারছেন না বাংলাদেশ থেকে নিবন্ধিতরা, জানালো হাব। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 1,500। একদিনে শনাক্ত প্রায় 3,500। রেড জোনের আওতায় আরও 5 জেলার বিভিন্ন এলাকা থাকবে সাধারণ ছুটি। কিট সংকটে নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্ধ করোনা পরীক্ষা। চরম দুর্ভোগ, সিন্ডিকেটকে দায়ী করলেন সরকার দলীয় এমপি। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা করা পর্যন্তই। সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়। বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং নানা জটিলতায় রেড জোন হিসেবে চিহ্নিত চট্টগ্রামের 9টি ওয়ার্ড লকডাউন হচ্ছে না। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপের তাগিদ চিকিৎসক ও সুশীল সমাজের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।